ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার রাষ্ট্র কাঠামো। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা টেট এক্সামের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য বলবো, আমার যেটা মেন চ্যানেল রয়েছে সেখানে কিন্তু অলরেডি টেট, সি টেট, রাজ্য টেটের প্রাইমারি, আপার প্রাইমারি সমস্ত বিষয় এবং তার পেডাগজির উপরে প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। চাইলে সেই চ্যানেলের সঙ্গেও যুক্ত হয়ে যেতে পারো। চ্যানেল লিঙ্ক আমার চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। এই যে রাষ্ট্র কাঠামো বা মেসোপটেমিয়া সভ্যতার যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে কিন্তু যে রাষ্ট্র ব্যবস্থা ছিল সেটাকে কিন্তু বলা হতো সিটি স্টেট বা নগর রাষ্ট্র। এই মেসোপটেমিয়া সভ্যতার মূল ভিত্তিই ছিল যে নগর রাষ্ট্র, এবং সেই নগর রাষ্ট্রের মধ্যে যে সংগঠন ছিল যেটাকে বলা হতো কনফেডারেশন। প্রতিটি নগর রাষ্ট্র ছিল তার নিজস্ব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ এবং স্বাধীন, কিন্তু শুধুমাত্র বহিঃশত্রুর যেখানে আক্রমণের ব্যবহার ছিল বা বহিঃশত্রু আক্রমণ প্রতিহত করার ব্যাপার ছিল, সেখানেই নগর রাষ্ট্রগুলো একসঙ্গে জোটবদ্ধ হয়ে বহিঃশত্রুর আক্রমণ থেকে রাষ্ট্রগুলোকে রক্ষা করত। বেশ কয়েকটি শহর বা নগরকে কেন্দ্র করে সুমেরীয়দের রাজনৈতিক কাঠামোর বিকাশ ঘটেছিল, যেমন তার মধ্যে উরুক, উর, নিপুর, লাগাস, এরিদু, কিস এগুলো ছিল অন্যতম। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র যে স্টেট স্ট্রাকচার সেটাই আমরা দেখব। এই যে নগরগুলোর কথা বললাম, এই নগরগুলোর হাত ধরে কীভাবে উন্নতি ঘটেছিল, নগরগুলোর কী বিশেষত্ব ছিল, সেটা আমরা পরের ক্লাসে করব। ঠিক আছে। এই সুমেরীয়দের যে প্রধান যিনি ছিলেন, অর্থাৎ যিনি রাষ্ট্র এবং ধর্ম উভয় ক্ষেত্রেই প্রধান ছিলেন, তাকে বলা হতো পাতেসি। এই পাতেসি যিনি ছিলেন, অর্থাৎ বা এই পদের যিনি অধিকারী ছিলেন, তিনি একদিকে একসাথে তিনটি দায়িত্ব রাষ্ট্রের প্রতি তিনি পালন করতেন। কি কি? রাষ্ট্রপ্রধান, সামরিক বাহিনীর সর্বাধিনায়ক এবং প্রধান পুরোহিত, এবং তার সঙ্গে সঙ্গে সেচ ব্যবস্থারও নিয়ন্ত্রক। সেই সময় প্রভাবশালী ব্যক্তির ক্ষমতা বৃদ্ধি পেত ক্রমে ক্রমে। তিনি একটা শহর থেকে মানে মেসোপটেমিয়া সভ্যতার শুরুতে দেখা গিয়েছিল যে একজন একটি নগর রাষ্ট্রের প্রধান ছিলেন, কিন্তু যত সময় বা সভ্যতা এগিয়েছিল তখন দেখা গিয়েছিল যে এই প্রধান একসঙ্গে একাধিক নগর রাষ্ট্র বা শহরের প্রধান নিযুক্ত হতেন, এবং আস্তে আস্তে একভাবে রাষ্ট্র কাঠামো শুরু হয়েছিল, এবং আস্তে আস্তে তাতে কী পরিবর্তন ঘটেছিল, তার কী বৈশিষ্ট্য ছিল, সেগুলোই কিন্তু আমরা একে একে দেখব। প্রথমে যেটা দেখব যে মেসোপটেমিয়া সভ্যতার ক্ষমতার রূপ ও তার প্রকৃতি। প্রায় যে বলবো আজ থেকে বলে ভুল হবে, 4700 আনুমানিক এরকম ঐতিহাসিকদের মত অনুযায়ী 4750 অব্দে এই মেসোপটেমিয়া বা সুমেরীয় সভ্যতা গড়ে ওঠে। ইরানের পাহাড়ি অঞ্চল থেকে সুমেরীয়রা এসেছিল, এবং সুমেরীয় জাতির বসতি স্থাপনের মাধ্যমে কিন্তু মেসোপটেমিয়ার প্রথম সভ্যতার উন্মেষ ঘটেছিল। পরবর্তীকালে আস্তে আস্তে আক্কাদীয়, অ্যামেরাইট, ক্যাসাইরাইট, আসিরীয় এবং কালদীয় জাতিগোষ্ঠীর যে বিভিন্ন জাতি যে রাজত্ব করেছিল, তাদের আর্থসামাজিক, তাদের রাজনৈতিক কার্যকলাপ, সাংস্কৃতিক যে প্রভাব, সেটা কিন্তু মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠতে এবং তাকে সমৃদ্ধ করতে সাহায্য করেছিল। এই যে জাতিগোষ্ঠীগুলো বললাম, এদের কিন্তু প্রত্যেকের একটা নির্দিষ্ট রাজবংশ আছে, এবং কোন সময় থেকে কোন সময় তারা রাজত্ব করেছিল মেসোপটেমিয়ায় বা সুমেরিয়াতে, তাদের কোন বংশের কোন রাজা বিখ্যাত বা বিশেষ কৃতিত্বের অধিকারী, এগুলো সবই কিন্তু যে মেসোপটেমিয়ার যে রাজবংশ, যে রাজত্বকালীন যে রাজবংশসমূহ আছে, সেই যে ভিডিওতে কিন্তু দেওয়া আছে, ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নাও। এদের হাত ধরে কিন্তু আস্তে আস্তে কী হয়, যে সভ্যতার বিকাশ ঘটতে থাকে। 3500 খ্রিস্টপূর্বাব্দে বিশ্বের প্রথম নগর কিন্তু এই মেসোপটেমিয়াতেই গড়ে ওঠে। এছাড়াও কৃষির জন্য অপরিহার্য উৎপাদন, যে সেচ ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে নগর সভ্যতার যেটা ভিত্তিপ্রস্তর এখানেই স্থাপিত হয়েছিল। এরপর আস্তে আস্তে মেসোপটেমিয়া ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলো কিন্তু প্রত্যেকেই কিন্তু নিজস্ব যে ভূমি দখল, কারণ আমরা কি জানি এর যে ভৌগোলিক অবস্থান সেটা কিন্তু ছিল খুব উর্বর ভূমিতে, কারণ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে মেসোপটেমিয়া অবস্থিত ছিল, এবং সেখানে প্রচুর উর্বর ভূমি ছিল। সেই উর্বর ভূমির যে যত বেশি অধিকারী হবে তার হাতে ক্ষমতা তত বেশি, কারণ সে আর্থিক দিক থেকে তত বেশি উন্নতি লাভ করবে। সেই জন্যই কিন্তু নগর রাষ্ট্রগুলির মধ্যে এই ভূমি দখলে পারস্পরিক লড়াই সবসময় লেগেই থাকতো। এছাড়া মেসোপটেমিয়া আদি রাজবংশের আমলে যেটা দেখা যায় যে রাজনৈতিক কাঠামোর সরকার ব্যবস্থা কিন্তু
যেটা ছিল, সেক্ষেত্রে নগর রাষ্ট্রের রাজাই ছিলেন কিন্তু সর্বময় কর্তৃত্বের অধিকারী। এছাড়াও মন্দিরের পুরোহিতরা যারা ছিলেন তারাও কিন্তু ভূস্বামীর ন্যায় একাধিক ক্ষমতা ভাগ করতেন। এছাড়াও যেটা ছিল যে শাসনকার্য পরিচালনার সময় এই সময় কিন্তু দুটি কক্ষ প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রথম কক্ষ বা উচ্চ কক্ষ যেটা ছিল সেটা হচ্ছে অভিজাতদের নিয়ে গড়ে তোলা হয়েছিল। সেখানে অভিজাত কেন্দ্রিক চিন্তাধারার প্রতিফলন ঘটত। আর নিম্ন কক্ষে ছিল নগর রাষ্ট্রের সাধারণ মানুষ, যারা নাগরিকদের নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছিল, যারা সিদ্ধান্তমূলক কোনো ক্ষমতা নিতে পারতেন না, তবে প্রয়োজনে উচ্চকক্ষের অভিজাতরা বা রাজা প্রয়োজনে কিন্তু তাদের কোনো পরামর্শ চাইলে তারা নিতে পারত, অর্থাৎ তারা শুধুমাত্র পরামর্শ দান করার ক্ষেত্রেই ছিলেন, কিন্তু সেটা গ্রহণ হবে কি হবে না সেটা কিন্তু পুরোপুরি শাসক শ্রেণীর হাতে নির্ভর করত। এছাড়াও কৃষির জন্য সরবরাহ, সেচ ব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণ, খাল ও বাঁধের সংরক্ষণ, অর্থাৎ এক কথায় বলা যায় ভূমি ও জল সম্পদের যে ব্যবস্থাপনা সেটাও কিন্তু রাজার হাতেই সম্পূর্ণ নিয়ন্ত্রিত হতো। এই সময় মন্দির কেন্দ্রিক সম্প্রদায় গড়ে উঠেছিল। তারা উৎপাদিত ও উদ্ধৃত দ্রব্য সামগ্রী বিতরণ, সংরক্ষণ ও পরিচালনার দায়িত্বে তারা নিয়োজিত ছিল। যুদ্ধ পরিচালনার দায়িত্বে কিন্তু ভূস্বামীরা প্রথম দিকে সাময়িকভাবে অংশগ্রহণ করলেও পরবর্তীকালে কিন্তু আলাদাভাবে সেনাবাহিনী তৈরি করতে দেখা যায়। কিন্তু প্রথম দিকে যেসব ভূস্বামীরা রাজনৈতিক ও সামাজিক কাঠামোর অর্থাৎ তার সূত্রধর ছিলেন বা প্রধান ক্ষমতা তাদের হাতে ছিল, এই সমস্ত ভূস্বামীরা লুগাল নামে পরিচিত ছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে লুগাল কী বা কাদের বলা হতো, এই টার্মগুলো, যেমন আগের প্রথমেই বললাম পাতেশি কাদের বলা হতো, এই লুগাল কাদের বলা হতো, এরকমভাবে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এরপরে কী হয়েছিল, যেটা সেনাবাহিনীর উদ্ভব। এক্ষেত্রে আর 2370 খ্রিস্টপূর্বাব্দের পরে সম্পূর্ণ সুমের অঞ্চল দখল করার মধ্যে দিয়ে সুমেরীয় জাতিগোষ্ঠীর পরাজয় ঘটে এবং আরকান নামে একজন ব্যক্তি ছিলেন, নিম্ন শ্রেণীভুক্ত একজন ব্যক্তি, যিনি প্রথম গরিব কৃষকদের নিয়ে একটি নিয়মিত সেনাবাহিনী গড়ে তোলেন। গুতি নামক একটি জাতির আক্রমণে আব্বাসীয় সাম্রাজ্যের পতন ঘটে এবং পরবর্তীকালে উর নামক নগর রাষ্ট্রের তৃতীয় রাজবংশ লুগালের নেতৃত্বে, লুগাল তাহলে কী হলো, ক্ষমতাধারী ভূস্বামী নেতৃত্বে সুমের ও আক্কাদে আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা হয়। এছাড়াও পুরোহিত ধর্মগুরু নগর রাষ্ট্রের প্রধান হওয়ায় তা একটি পৃথক ও গুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে স্থান পেয়েছিল, যদিও এর ক্ষমতা ছিল পুরোপুরি মন্দির কেন্দ্রিক। এছাড়াও কী ছিল, পুরোহিত এবং বণিক শ্রেণীর একচ্ছত্র ক্ষমতা কিন্তু তারা ভোগ করতেন। এছাড়াও সমাজে এবং রাষ্ট্রীয় কাঠামোয় দাসদেরও বা দাস শ্রেণীর অস্তিত্ব ছিল, তবে তাদের কোনো স্বাধীন অধিকার ছিল না এবং দাসরা সমাজে কীরকম ভূমিকা পালন করতেন, এছাড়া পুরোহিত বণিক শ্রেণীর যারা শাসন ক্ষমতা শাসক ছিলেন তারা কী কী ভূমিকা পালন করতে, অর্থাৎ এই সমাজ ব্যবস্থায় কীরকম কোন শ্রেণী কীরকম সুযোগ সুবিধা ভোগ করতো, কারা সুযোগ সুবিধা বঞ্চিত ছিল, এটা যখন আমরা যে সামাজিক ব্যবস্থা পড়েছি সেখানে কিন্তু দেখে নেব। সেই ভিডিওর লিঙ্কেও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নাও। এই যে নগর রাষ্ট্রের যে রাষ্ট্রীয় কাঠামোর কথা বলা হলো, মোটামুটি এরকমই কিন্তু একটা কাঠামো ছিল, যেটা এই মেন যে জায়গাটা ছিল, যে অর্থাৎ মন্দির কেন্দ্রিক বা শাসক, এটাকে বলা হতো জিগুরাত, এখানেই ছিল। এবং মোটামুটি অভিজাত শ্রেণীর লোকেরা যারা বাস করতো তারা এর মধ্যেই আশেপাশে অঞ্চলে বসবাস করতো, এবং বণিক শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী তারা এরকম করে, এবং যারা দাস শ্রেণী ছিল তারা তো তাদের মালিকের আন্ডারেই থাকতো। এটা কিন্তু নগরায়নের রূপ, গ্রামাঞ্চলের রূপ এক থেকে একটু আলাদা ছিল, সেখানে কিন্তু সাধারণ মানুষ বসবাস করত। নেক্সট হচ্ছে নগর রাষ্ট্র গড়ে ওঠার কারণ কী। এর মধ্যে প্রাকৃতিক কিছু কারণ আছে, কিছু কারণ রয়েছে আঞ্চলিক কারণ বা মানুষ নির্মিত কারণ। তো আমরা প্রাকৃতিক কারণগুলোই দেখে নেব। প্রথমেই হচ্ছে যেটা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অবস্থান হওয়াতে কী হচ্ছে, উভয় নদীর পলিযুক্ত ভূমি, যেটা চাষবাস এবং জীবনধারণের জন্য, স্বাভাবিক জীবনযাপনের জন্য কিন্তু যথেষ্ট। কারণ একটা সভ্যতা, একটা জাতি টিকে থাকার জন্য সবথেকে বেসিক দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে জল। সেই জলের প্রাচুর্য কিন্তু এখানে প্রচুর ছিল। যেরকম আমরা ভারতের ক্ষেত্রে দেখে থাকি যে নদী মাতৃক যে সভ্যতাগুলো, সিন্ধু সভ্যতা বলো, সেখানেও কিন্তু নদীর একটা সিন্ধু নদের বড়
যে অবদান রয়েছে এখানে ক্ষেত্রেও কিন্তু টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীরই সমান অবদান ছিল। এছাড়া বৈচিত্র্যপূর্ণ ও পরিপূরক বিভিন্ন বাস্তু সংস্থানগত, অর্থাৎ একটা উন্নত সভ্যতা গড়ে ওঠার জন্য এবং টিকে থাকার জন্য দীর্ঘকাল যা যা প্রাকৃতিক জিনিসের প্রয়োজন সেই সব কিছুই কিন্তু এই অঞ্চলে উপস্থিত ছিল। এছাড়াও জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশ ছিল। এখানে খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদের প্রচুর পরিমাণে প্রাচুর্য ছিল। সেচযুক্ত ভূমি, চাষের জমি ছিল। একে তো প্লাবনভূমি ছিলই নদীর জন্য, এছাড়াও সেই নদীর জলকে সেচের ব্যবস্থায় কাজে লাগিয়ে তারা কৃষিকে আরও বেশি উন্নতি করে নিয়েছিল। এছাড়াও এখানে ফলের বাগানের উপস্থিতি ছিল, বিশেষ করে খেজুর গাছের বাগানের মানে প্রাচুর্যতা এখানে লক্ষ্য করা যায়। এছাড়াও এই প্লাবনভূমি থাকার কারণে এখানে তৃণভূমি প্রচুর ছিল এবং সেই তৃণভূমিকে কাজে লাগিয়ে চারণক্ষেত্র অর্থাৎ পশুপালন ব্যবস্থাও কিন্তু সুমেরীয় সভ্যতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এছাড়া যদি আমরা অন্যান্য মানব সম্পদের দিক থেকে দেখতে থাকি তাহলে বাণিজ্য সুলভ অনুকূল পরিবেশ ছিল। সেক্ষেত্রে কি শ্রম সংগঠন, প্রচুর পরিমাণে শ্রমিক, কৃষককুল, বণিক শ্রেণী, এই যে মানব সম্পদ সেটাও কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করেছিল। আর নদীর তীরবর্তী হওয়া সত্ত্বে স্বল্প পরিবহনে সুদূর বাণিজ্যে বা সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু খুব বেশি উন্নতি লাভ করেছিল। লাস্ট যেটা দেখব সেটা হচ্ছে এই যে নগর রাষ্ট্রগুলো ছিল তার শাসন পদ্ধতি কিভাবে চলত। একটি নিয়ন্ত্রিত পদ্ধতিতে সুমেরীয় নগর রাষ্ট্রগুলো কিন্তু পরিচালিত হতো। সুমেরীয়রা স্বাধীন নগর রাষ্ট্রসমূহের একটি সংঘবদ্ধ কনফেডারেশনে বসবাস করতো, যেটা আমরা প্রথমেই দেখেছি, এবং রাজা ছিলেন মূলত একজন সামরিক নেতা। রাষ্ট্র পরিচালনার জন্য কিছু সংখ্যক অভিজাতকে নিয়ে তিনি একটি কাউন্সিল গঠন করা হয়, যেটা আমরা 2 কক্ষ বিশিষ্ট সভা দেখলাম। সেখানে উচ্চ কক্ষে ছিলেন অভিজাতরা এবং সেই কাউন্সিল অনুযায়ী কিন্তু পরামর্শ অনুযায়ী রাজা কার্য পরিচালনা করতেন। অ্যাসেম্বলির সদস্য হতেন সাধারণত রাষ্ট্রের যারা সফল পুরুষ নাগরিক ছিলেন তারা। অভিজাতদের কাউন্সিল সাধারণত নাগরিকদের ওপর সব ধরনের খবরদারি করার অধিকার তাদের ছিল। নগরের প্রধানকে বলা হতো এনসি বা বর্তমানে যাদের গভর্নর বলা হয়। তাহলে এখানে আরেকটা টার্ম পাওয়া গেল। এর আগে আমরা পেয়েছি পাতেসি, পেয়েছি লাহুল, পেয়েছি, এবারে পেলাম কি এনসি। তিনি একধারে রাজনৈতিক, ধর্মীয় এবং প্রশাসনিক, সামরিক সমস্ত রকম ক্ষমতার অধিকারী ছিলেন। নগর রাষ্ট্রের শাসনকর্তাকে বলা হতো লুগাল। এর আগে আমরা ভূস্বামী পেয়েছি এবং তারপরে ভূস্বামীরা পরবর্তীকালে তাহলে কি হলো, নগর রাষ্ট্রের শাসনকর্তায় পরিণত হলো, তারা হলো লুগাল। রাজারা পুরোহিতের কর্তব্য পালন করতেন। সুমেরীয় রাজবংশের বিভিন্ন জায়গায় বিস্তৃতি ঘটে, যেমন উরুক, কিস প্রভৃতি নগর রাষ্ট্রে, যেগুলো আমরা পরের ক্লাসে দেখব। এছাড়া যেটা জানা যায় যে রাজা সামরিক, প্রশাসনিক, ব্যবসা বাণিজ্য, শিল্পকলা চর্চা, ধর্মীয় আচার অনুষ্ঠানেও নেতৃত্ব দিতেন। প্রত্যেক নগর রাষ্ট্রে এক একটি অভিজাত শ্রেণীর উদ্ভব হয় এবং প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে তারা নিয়োজিত থাকে এবং নাগরিক জীবনের সমস্ত সুযোগ সুবিধা কিন্তু তারাই একমাত্র ভোগ করতে পারত। সাধারণ মানুষের জন্য তারা যে পরিমাণে সুযোগ সুবিধা পেতেন সেই ধরনের সুযোগ সুবিধা কিন্তু জনসাধারণের জন্য অ্যাভেলেবেল ছিল না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।